আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ভাই নামক অজানা ভয় গল্পের সিজন 2 দ্বিতীয় নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তুমি মানুষ নও আদিত্য ভাই, তুমি একটা জানোয়ার। জানোয়ার এই শব্দটা শুনে আদিত্যর মাথায় যেন রক্ত চড়ে গেল। সে আদিবার গালে সশব্দে একটা চড় বসিয়ে দিল। আদিবার ডাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আদিত্য তার চুলের মুঠি ধরে তাকে টেনে তুললো। জানোয়ার, হ্যাঁ আমি তাই। আর এই জানোয়ার কি করতে পারে আজ তুই দেখবি। শুধু রাতটা আসতে দে আদিবা। আজ তোর আদরের বড় আব্বু আম্মু নেই যে তোকে বাঁচাবে। এই পিকনিক তোর জীবনের শেষ পিকনিক হবে। তোকে আজ আমি এমন শিক্ষা দিব যে তুই নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। ঠিক তখনই আদিত্যর কয়েকজন বন্ধু সেখানে ছুটে আসলো। তারা দেখলো আদিত্য একটা আদিবাকে বকা দিচ্ছে আর আদিবা মাটিতে বসে কাঁদছে। আর তারা জানে আদিবা আদির বোন, তবু পরিস্থিতি বেগুনি দেখে তারা আদিত্যকে টেনে ছড়ালো। আদিত্য, কি করছিস? পাগল হয়ে গিয়েছিস নাকি? আদিত্য বোনদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আদিবার দিকে তাকে এক পয়সাচিক হাসি দিয়ে বলল, যাও বাসে গিয়ে বসো শোনা, আর দোয়া করো তোমার বাবা মা যেন তোমাকে জীবন্ত অবস্থায় বাসায় দেখার সুযোগ পায়। আদিবা টলতে টলতে বাসে গিয়ে বসলো। তার পুরো শরীর তখন থর থর করে কাঁপছে। আর ফসা গালে আদিত্যর হাতের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। অপমানে আর ভয়ে তার দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে এই আনন্দদায়ক বনভোজন তার জীবন এক চরম বিভীষিকা হয়ে উঠতে চলেছে। আদিবা নিজের সিটে জানালার দিকে মুখ করে পাথর হয়ে বসেছিল। বাচ্চার ঠিক আগ মুহূর্তে দরজার কাছে ছায়া দেখে সে শিউরে উঠলো। তাকে দেখলো আদিত্য তার সিটের সামনে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে আদিবা ভয়ে নিজের সিটে আরো ছিটিয়ে গেল। আদিত্যর চোখে মুখে এক পৈশাচিক শান্ত ভাব। সে কোনো কথা না বলে আদিবার পাশে সিটে বসে তার বান্ধবীকে দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। তারপর মাথা দিয়ে ইশারা করলো সেখান থেকে সে উঠে যেতে। কলেজের সবাই আদিত্যর উগ্র মেজাজ আর তার প্রভাব সম্পর্কে মোটামুটি জানে, তাই তাকে সবাই এড়িয়ে চলা সে মনে করে। আদিত্যের ইশারা করতে যতটুকু দেরি হলো, সিটটা খালি হতে তার চেয়ে কম সময় লাগলো। মেয়েটি কোনো কথা না বাড়িয়ে দ্রুত সেখান থেকে উঠে অন্য সিটে চলে গেল। সিট খালি হতে আদিত্য কোনো অনুমতি ছাড়াই আদিবার ঠিক পাশে সিটে বসে পড়লো। তার শরীরে তপ্ত আজ আদিবা অনুভব করতে পারছে। আদিত্য এই আকস্মিক উপস্থিতি বাসের ভিতরে কোলাহলকে আদিবার কাছে এক নিস্তব্ধ কবরস্থানের মতো ভয়ঙ্কর করে তুললো। সে জানে এই যাত্রার প্রতিটি মুহূর্ত এখন তার জন্য নরক যন্ত্রণার সমান হবে। বাস ছাড়ার সাথে সাথে ইঞ্জিন গর্জে উঠলো, কিন্তু আদিবার মনে হলো তার নিজের হৃৎপিণ্ডে ধূপকানে সে ইঞ্জিনের শব্দকেও ছাড়িয়ে যাচ্ছে। আদিত্য একদম তার গা ঘেঁষে বসে আছে। তার শরীর থেকে আসা দামি পারফিউমের গান আদিবার কাছে দম বন্ধ করা কোনো গ্যাসের মতো মনে হচ্ছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বললো না। বাসের ভেতরে ছাত্রছাত্রীর হই হল্লা আর গান চললেও এই সিটটা যেন এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে। আদিবা জানালার বাইরে তাকিয়ে অন্ধকারের মাঝে নিজেকে লুকানোর আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক তখনই আদিত্য তীক্ষ্ণ কণ্ঠস্বর সাপের মতো ফিস ফিস করে উঠলো আদিবার কানের কাছে। খুব টানা গজে আছে তোর, তাই না আদিবা? ভেবেছিলাম আমি অন্য বাসে থাকবো আর তুই এখানে বসে অন্য ছেলেদের সাথে হেসে হেসে গল্প করবি। খুব শখ হয়েছে আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া, তাই না? আদিবা কোনো উত্তর দিল না। উত্তর দিলে ফের থাপ্পড় খেতে হবে, এই আশঙ্কায় সে পাথর হয়ে বসে রইলো। আদিত্য এবার আদিবার ওড়নার একটা কোণ নিজের আঙ্গুলে পেঁচাতে শুরু করলো। তার আঙ্গুলের পেঁচ আর টানে ওড়নাটা আদিবার গলার কাছে ফাঁস হয়ে শক্ত করে বসে যাচ্ছে। আদিত্য আদিবার গালের দিকে ইঙ্গিত করে নিষ্ঠুর গলায় বলল, এত মারি তোকে তবু তোর কোনো শিক্ষা হচ্ছে না? দেখ আমার আঙ্গুলের ছাপগুলো তোর ফর্সা গালে কত সুন্দর করে ফুটে আছে। এটা কি কোনো মডেলের মতো মনে হচ্ছে তোর কাছে? আদিবার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করলো। আদিত্য তাকে বিন্দুর মতো বিচলিত হতে না বললো। কিরে এখন কাঁদছিস কেন? এই তো সবে শুরু, গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে তোকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। এদিকে ভয়ে আদিবার গলা শুকিয়ে কাঠ হয়ে কান্না ভেজা গলায় সে বলল, পপো পানি খাবো আদিত্য ভাইয়া। আদিত্য কিছুটা অবাক হয়ে আদিবার দিকে তাকালো। এমন এক পরিস্থিতিতে আদিবা তার কাছে আবদার করবে সেটা সে কল্পনা করেনি। এমন একটা পরিস্থিতিতে আদিবা আদিকে ভয় পাওয়া উচিত, কিন্তু সে ভয় পাওয়ার বদলে তার কাছে আবদার করছে দেখে আদিত্য কিছুটা অবাক হয়ে, তবে তার সে রেগে গেল না। আদিবার পানি খেতে যাওয়া আবদারে আদিত্যর ভিতরে রাগটা এক মুহূর্তের জন্য কিছুটা শীতল হয়ে এসেছে। তবে সে কঠিন হাওয়া পান করে বলল, ব্যাগ থেকে বের করে খেয়ে নে। পানি খেয়েও কি আমার পারমিশন লাগবে? আমার কাছে পানি নেই। আদিবা খুব নিচু সুরে বলল, পানি নেই মানে? মা তোকে পানি দিয়ে দেয়নি? আর মা না দিলে তুই বড় হয়েছিস না, পানি আনলি না কেন? বের হওয়ার সময় কি মাথাটা এতিমখানে রেখে এসেছিস? আদিবা উত্তর না দিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল আদিত্যর দিকে। তার সে অসহায় মায়াবী দৃষ্টি দেখে আদিত্য খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লো। উফ,
তুই আসলে মেয়ে না, জ্যান্ত একটা যন্ত্রণা। এখন আমি পানি কোথায় পাবো? আমার ব্যাগ তো ওই বাসে ফেলে এসেছি। তাহলে থাক, লাগবে না। আদিবা অভিমানে জানালা দিকে মুখ ফেরালো। লাগবে না মানে? এজন্য আমি তোকে আসতে বারণ করেছিলাম। খুব তো বলেছিলি তুই নিজে নিজেকে খেয়াল রাখতে পারবি, কই পারলি না তো। বললাম তো পানি খাবো না, তোমাকে চিন্তা করতে হবে না, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করতে পারবো। বলে আদিবা আদিত্যকে কিছু না বলে নিজের সিট থেকে উঠে দাঁড়ালো। টলমল পায়ে একটু সামনে এগিয়ে এক সহপাঠী মেয়ের কাছ থেকে করুণ সুরে বলল, তরিমা তোর কাছে কি পানি হবে? আমার খুব তৃষ্ণা পেয়েছে। তরিমা নিজের ব্যাগ থেকে একটা ছোট বোতল বের করে দেখালো, তাতে সামান্য কিছু পানি অবশিষ্ট আছে। সে মুখ বাঁকিয়ে বলল, দেখ আদিবা, এইটুকু পানি আছে আমার কাছে, আর সামনে কোনো স্টেপস নেই যে বাস থামবে। এটা আমি কাউকে দিতে পারবো না, আমি নিজে খাবো। সরি, তোকে দিতে পারছি না। আদিবা নিরাশ হয়ে ফিরে আসতে চাইলো, কিন্তু তার আগে আদিত্য বিদ্যুৎ বেগে নিজের সিট থেকে উঠে তরিমার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ সেই পরিচিত হিংস্র চাহনি ফুটে উঠলো। সে কোনো ভূমিকা না করে তরিমার হাত থেকে পানির বোতলটা হ্যাঁচকা টানে এক প্রকার জোর করে নিয়ে নিল। তরিমা ভয় পেয়ে চেঁচিয়ে উঠতে গিয়ে আদিত্যকে দিকে তাকিয়ে থেমে গেল, কিছু বলতে পারলো না। আদিত্য কোনো দিকে না তাকিয়ে বোতলটা আদিবার হাতে ধরে দিয়ে কর্কশ গলায় বলল, নে খা। আদিবা অবাক হয়ে একবার আদিত্য আর একবার বোতলটার দিকে তাকালো। আদিত্য তাকে ধমক দিয়ে বলল, তাকিয়ে আসিস কেন, খা। কিন্তু ভাইয়া, আমি তোকে খেতে বলেছি, তুই খা, বাকিটা আমি বুঝে নিব। আদিবা মুখ নিচু করে বোতলটা হাতে নিল। আদিত্য আদিবার কানে কাছে চোখে এসে নিচে ছড়ে কিন্তু ধীর গলায় বলল, তুই যতই বুদ্ধিমতী হওয়ার ভান করিস না কেন আদিবা, দিন শেষে তোকে সামলানোর দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়ে। আমাকে ছাড়া তুই এক পাও চলতে পারিস না, অথচ মুখে মুখে বড় বড় কথা বলিস। আদিবা প্রচন্ড পিপাসা পেয়েছে, তাই সে গট গট করে বোতলের সবটুকু পানি খেয়ে নিল। আদিত্য এক দৃষ্টিতে তার পানি খাওয়ার দিকে তাকিয়ে রইল। আদিবা গলার ওঠানামা আর তৃপ্তির নিঃশ্বাস দেখে আদিত্যর বুকের ভেতরটা যেন শান্ত হয়ে গেল। পানি খেয়ে আদিবা বোতলটা আদিবার হাতে ফেরত দিতে গম্ভীর ভাবে নিজের সিটে গিয়ে বসলো। আদিত্য খালি বোতলটা তরিমার দিকে ছুড়ে দিয়ে বলল, তোমার পিপাসা পেলে আমাকে বলো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দেব। কথাটা বলে আদিত্য আবার আদিবার পাশে এসে বসলো। তার মুখে সেই আগের মতো কঠিন ভাব ফিরে এসেছে। তবে আদিবা জানে এই মানুষ তাকে যেমন যন্ত্রণা পড়াতে পারে, তেমনি তার সামান্য পিপাসার জন্য অন্যের থেকে পানি ছিনিয়ে আনতে পারে। বাস যত সামনের দিকে এগোচ্ছে, বাইরে রাত তত গভীর যাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে শীতের প্রকোপ বাড়ছে। আদিবা জানালার কাজটা পুরোপুরি টেনে দিল, শীতের কাপড় থেকে রেহাই পাচ্ছে না। তার গায়ে কেবল একটা পাতলা কামিজ, কারণ পিকনিকে আসার কোনো পরিকল্পনা তার ছিল না। তার হুড়ো করে আতঙ্কে সে শীতের কাপড় গোছানোর সুযোগ পায়নি। ভিতরে ভিতরে আদিবা থর থর করে কাঁপছে, ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে আছে। কিন্তু সে একটু শব্দটিও করতে সাহস পাচ্ছে না, কারণ সে জানে সে শীতের কাপড় আনেনি। শুনলে আদিত্য এই মাঝরাতের চূড়ান্ত বাস থেকে তাকে ছুঁড়ে ফেলে দিতেও দুবার ভাববে না। আদিত্যর কাছে ভুল শব্দটির কোনো ক্ষমা নেই। আদিবা নিজের দুই হাত দিয়ে শরীরটাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাপড়ে আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আদিত্য তীক্ষ্ণ নজর থেকে কোনো কিছু এড়ানো সম্ভব নয়। সে অন্ধকারে খেয়াল করলো আদিবা অস্বাভাবিক ভাবে জড়সড় হয়ে বসে আছে এবং তার ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে কাঁপছে। আদিত্য হঠাৎ রাগী কণ্ঠে বলে উঠলো, এই মুরগির বাচ্চার মতো এবং কাঁপছিস কেন? ব্যাগ থেকে জ্যাকেট বের করে পর। কথাটা শোনা মাত্র আদিবার বুক ধরফর করে উঠলো, ভয় তার গলা শুকিয়ে কাট। সে তো জানে তার ব্যাগে কোনো জ্যাকেট নেই। সে কোনো মতে তুতলামি করে বলল, আসলে ভাইয়া, আমার তেমন ঠান্ডা লাগছে না, আমি ঠিক আছি। মিথ্যা বলবে না একদম। আদিত্য এবার আদিবার দিকে ঘুরে বসলো। তার কণ্ঠ আরো কঠোর হলো, তোর দাদা দাঁত লাগার শব্দ আমি এখান থেকে শুনতে পাচ্ছি, জ্যাকেট বের কর বলছি। আদিবা মাথা নিচু করে নিজের আঙ্গুল কষাতে লাগলো, ভয়ে তার চোখ দিয়ে জল পড়ার উপক্রম। সে খুব নিচু ছড়ে বলল, ভাইয়া, আমি শীতের কাপড় আনতে ভুলে গিয়েছি। কথাটা বলে আদিবার চোখ বন্ধ করে ফেললো। সে ভাবলো এখনই হয়তো আদিত্যর বিশাল এক চড় তার গালে আছড়ে পড়বে, কিংবা ঘাড় ধরে বাস থেকে নামিয়ে দিবে। কিন্তু কয়েক সেকেন্ড পর পার হয়ে গেলে কোনো আঘাত আসলো না। আদিবা ভয়ে ভয়ে চোখ খুলে দেখলো আদিত্য তার দিকে এক অদ্ভুত অবিশ্বাসের দৃষ্টি তাকিয়ে আছে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে আদিত্য নিজের শরীরের ভারী চামড়ার জায়গাটা খুলতে শুরু করলো। তুই কি কোনোদিন মানুষ হবে না আদিবা? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, জানি না কেন সবসময় ভুল করিস তুই, আর শাস্তি হিসেবে আমাকে পেতে হয়। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।